নমস্কার, আইআইএনএস ওয়ার্ল্ড নিবেদিত এডুটকে আপনাদের স্বাগত জানাই। আইআইএনএস এর পক্ষ থেকে আমিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন ধারণার নতুন একটি অনুষ্ঠান, নাম এডুটক। গত কিছুদিন ধরেই আমরা ভাবছি যে এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করব, যেখানে আমাদের রাজ্য কিংবা বহিরাজ্যের ক্রীড়া ব্যক্তিত্বে বা মানে যারা আমরা ক্রীড়াবিদরা রয়েছেন, শিক্ষাবিদ, বিভিন্ন স্তরের যে সফল ব্যক্তিত্বরা রয়েছেন, ওনাদের জীবন থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠান এডুটক। অ্যাকচুয়ালি এখন এই ইলেকট্রনিক্স গ্যাজেটের দুনিয়ায়, অর্থাৎ যে ডিজিটালাইজড দুনিয়ার মধ্যে আমরা আছি, সবচাইতে বেশি আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে অবসাদ, নর্মাল ভাষায় আমরা যেটাকে ডিপ্রেশন বলে থাকি। এইগুলি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, বা কিভাবে আমরা যারা সফল হয়েছেন তারা কি সত্যি কোনো বাধা বিপত্তি না পেয়েই ডাইরেক্ট সফলতায় পিকে পৌঁছে গিয়েছেন, নাকি বাধা বিপত্তি পেয়েছেন, বা সফল হওয়ার পরে কি ওনারা কোনো বাধা বিপত্তি পাননি? ওনাদের এই সাফল্যের পিছনে কি কি আছে, কি কি রহস্য আছে, অনুষ্ঠান নাম এডুটক। আর আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, আজকে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর শান্তনু ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর, ত্রিপুরা মেডিকেল কলেজ, আর উনি মনোরোগ বিশেষজ্ঞ। নমস্কার স্যার। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের এডুটক অনুষ্ঠানে। আমি খুব উৎফুল্লিত এবং খুশি, এবং যে আপনাদের আজকের অনুষ্ঠান শুরুয়াত আমাকে দিয়ে করলেন, এবং আমি খুব অভিভূত। আমি সত্যি খুব আনন্দিত আমাকে দিয়ে আপনারা শুরু করছেন একটা ভালো কাজ। জানি না কতটুকু সফল আমি, বাট আমাকে ডেকেছেন, এটাতেই আমি খুব খুশি। একদম স্যার, আপনি যতটুক না খুশি, তার থেকে আমার খুশিটা বা আমাদের খুশিটা হয়তোবা বোঝাতে পারবো না। সারাদিন আপনি যেভাবে ব্যস্ত থাকেন, তার মধ্যেও একবার বলাতেই আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে এভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। হয়তোবা সেটা আপনার নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে আপনার যায়, সেই জন্যই হয়তোবা আপনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তো তার জন্য আমরা স্যার আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো স্যার, গতকালকে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, তখন আমরা কিছু ইনফরমেশন আপনার সম্বন্ধে আমরা কালেক্ট করতে পেরেছি। আর সেই ইনফরমেশনগুলি দিয়ে আপনার সম্বন্ধে আপনি নিজেও হয়তো বা দেখেননি, আমরা ছোট্ট একটা আমাদের মতো করে একটা ইনফরমেটিভ ভিডিও আমরা বানিয়েছি। সেটা দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু আপনিও সঙ্গে দেখবেন। তো ভিডিওটা একবার চালানো হোক। জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, জল এবং খাবার। এগুলি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মন। আর এই মন কিন্তু খাবার খায়, কিন্তু সে খাবার জল কিংবা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবার নয়। সে খাবার হচ্ছে কথা। হ্যাঁ, মন কথাকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তবে যদিও এটা শুধু একান্তই আমার মত, আমাদের মানব জীবনকে সফলতার শীর্ষে নিয়ে যেতে গেলে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকাটাও অত্যন্ত জরুরি। বিশেষ করে এই সময়ে যখন চারিদিকে শুধু টেকনোলজি তথা প্রযুক্তিবিদ্যার যুগ, যে জায়গায় যুব সমাজ এতভাবে এই প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, যাতে করে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক যেন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। তাই এই মনকে কিভাবে সুস্থ রাখবো সেটা প্রত্যেকের জীবনে এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই জীবনকে আরো সুন্দর করতে গেলে আমাদের মনকে কিভাবে সুস্থ রাখা যায় সেটা নিয়ে ভাবতে হবে। আইআইএনএস একটি নতুন ভাবনা নিয়ে
একটি নতুন ধরনের অনুষ্ঠান আজ থেকে শুরু করতে চলছে, যার নাম এডু টক। আর এই অনুষ্ঠানে আজকে যিনি আছেন ইনি হলেন ডক্টর শান্তনু ঘোষ। 1980 সনে 24শে আগস্ট নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারে জন্মগ্রহণ করেন শান্তনু ঘোষ। বাবা সুরঞ্জন ঘোষ, মা শ্রীমতী লক্ষ্মী ঘোষ। বাবা ছিলেন রেলওয়েতে কর্মরত, মা গৃহিণী। শান্তনু ঘোষ থেকে ডক্টর শান্তনু ঘোষ হওয়াটা ততটা সহজ ছিল না। হ্যাঁ, শুনবো আজ ওনার জীবনের বিভিন্ন বাধা বিপত্তির ও সফলতার গল্প। ওনার জন্ম নর্থ বেঙ্গলে হলেও ছোটবেলাটা নর্থ বেঙ্গলে কাটে। বাবার কর্মসূত্রে ওনার জন্মের পরপরই চলে আসতে হয়েছে আসামের বনগাঁয়ে। উনি ওনার উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল ও বনগাঁই রেলওয়ে হাই স্কুল। ওনার মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা কিন্তু বাংলা মাধ্যমই হয়েছে, 11 থেকে ইংরেজি মাধ্যম। ছোটবেলা থেকেই বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে উনি অংশগ্রহণ করতেন, যেমন আবৃত্তি, কুইজ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে ছোটবেলা থেকেই বাবার মুখ থেকে শুনতে পেতেন, এই উনি ডাক্তার হয়েছেন, ও ইঞ্জিনিয়ার হচ্ছে। এই সব কথাগুলি শুনে উনি ভাবতেন হয়তোবা ওনারও ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারই হতে হবে। মধ্যবিত্ত পরিবারে জন্ম বলে ওই সময়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়াটা ততটা সহজ ছিল না। মাধ্যমিকের পর উনি সায়েন্স নিলেন, সাবজেক্ট ছিল ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তখন কিন্তু ওনার টার্গেট ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওনার ম্যাথের রেজাল্ট ততটা ভালো না হওয়ার কারণে উনি নিজেই বিবেচনা করলেন এই ইঞ্জিনিয়ারটা হয়তোবা ওনার দ্বারা হচ্ছে, তাই উনি বায়োলজির দিকে এগিয়ে গেলেন। তারপর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেলে ভর্তি হলেন এবং 2005 সালে উনি গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ। এরপর উনি আসাম মেডিকেল কলেজ ডিব্রুগড় থেকে এমডি করেন। এরপর উনি 2020 সালে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ওনার রিসার্চের বিষয় ছিল ইন্টারনেট এডিকশন। 2021 সালে ফেলোশিপ পেয়েছেন সাইকোসেক্সুয়াল মেডিসিনের উপর মাইশোর এর জেএসএস মেডিকেল কলেজ। 2008 সালে উনি ত্রিপুরা মেডিকেল কলেজে জুনিয়র রেসিডেন্ট হিসেবে জয়েন করেন। 2011-তে উনি সিনিয়র রেসিডেন্ট হন। 2013-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 2017-তে অ্যাসোসিয়েট প্রফেসর হন। ত্রিজন স্বনামধন্য দন্ত চিকিৎসক ডক্টর ইপসিতা ঘোষ হলেন ডক্টর শান্তনু ঘোষের স্ত্রী। ওনাদের একজন কন্যা সন্তান রয়েছেন, নাম সোহানা ঘোষ। ডক্টর শান্তনু ঘোষ অনেক আগে থেকেই যুব সমাজকে নেশা থেকে মুক্ত করার জন্য এবং নেশা কিভাবে সমাজকে ধ্বংস করতে পারে তার ইনফরমেশন যুব সমাজকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আজ বিভিন্ন জায়গায় উনি সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। ত্রিপুরার অনেক যুবক অবসাদ থেকে বেরিয়ে এসছেন এই সফল ব্যক্তিত্ব ডক্টর শান্তনু ঘোষের হাত ধরে। আজ আমরা সকলে ওনার বিভিন্ন সফল কাজের জন্য গর্বিত। সমাজকে আরো অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে ডক্টর শান্তনু ঘোষকে আইআইএনএস এর পক্ষ থেকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি। আজ আমরা আইআইএনএস গর্বিত যে আজ আমাদের এডুটক অনুষ্ঠানে অতিথি হিসেবে স্টুডিওতে এসেছেন ডক্টর শান্তনু ঘোষ। তো খুব ভালো লাগলো স্যার, আমরা যে ইন্ট্রোটা দেখলাম আপনার, আমি খুব অবাক হলাম যে এত কথা এত সুন্দরভাবে একদম গল্পাকারে আপনারা এটা বানিয়েছেন। ধন্যবাদ এটার জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার আপনার সম্বন্ধে আমরা তো যতটুকু ইনফরমেশন কালেক্ট করার সেটা করে দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। তো আপনার মুখ থেকে স্যার, এবার আপনার মুখ থেকে আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত আসার যে ব্রিফ একটা ইন্ট্রোডাকশন যদি আপনি সকলের উদ্দেশ্যে বলুন। আমার জন্মটা হয়েছিল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে। আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন, সেই সুবাদে আসামের নিউ বঙ্গাইগাঁও জায়গা একটা ছোট্ট টাউন, ওখানেই থাকতাম, ওখানেই পড়াশোনা, পাড়াগা টাইপ জায়গা। মাধ্যমিক পাস করলাম, দেন হায়ার সেকেন্ডারি গেল। তারপর অল্প দিনের জন্য গুয়াহাটির কটন কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম ফিজিক্স অনার্স, কিন্তু একদিনও ক্লাস করিনি। রিজনটা হলো
আমার বিএসসি পড়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমার পড়তে হবে মেডিকেল পড়তে হবে। তো আনফর্চুনেটলি প্রথম অ্যাটেম্পটে আমি কিন্তু মেডিকেল পাইনি। এটা আমার জীবনের প্রথম সেটব্যাক। ওই একটা বছর একটা অন্য দুনিয়ায় আমি চলে গেছিলাম। নিজেকে শুধু ওই এন্ট্রান্স প্রিপারেশনই নিজেকে রেখেছি। তখনকার দিনে তো কোচিং টোচিং ছিল না, কিন্তু এটা বলছি 1998 সালের ঘটনা। তো আমি যে জায়গাটা থেকে যে জায়গায় বড় হয়েছি সেখানে কোচিং টোচিংয়ের খুব একটা ইয়ে ছিল না। আমার এখনও মনে আছে, আমার ঘরে আমি নিজেকে একদম আটকে রেখেছিলাম। তখনকার দিনে তো আর ওই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ওই সমস্ত ব্যাপার কোনো ডিস্ট্রাকশন খুব একটা ছিল না। তো 2-3 জন টিচার ছিল, ওদের বাড়িতে আমি বাজারের ব্যাগে করে বই নিয়ে যেতাম। আমি কলোনিতে বড় হয়েছি, তো তো লোকে যেন খুব একটা মানে কটু কমেন্ট করতে করাটা খুব স্বাভাবিক ওই সময়টাতে। কলোনিয়াল লাইফে এমনটা হয়, কম্পিটিটিভনেসটা খুব বেশি। তো আমি সপ্তাহে 2-4 বার টিচারদের বাড়িতে যেতাম। আমার মনে আছে এখনও, ওই বাজারের ব্যাগে সাইকেলে করে বাইসাইকেলে করে যেতাম। লোকজনের সাথে কোনো খুব একটা বেশি ইন্টারাকশন ছিল না। তারপর নেক্সট অ্যাটেম্পটে আমার ভালো র্যাঙ্ক এলো। আমার এখনও মনে আছে, কোচিং শুরু করলাম। তখনও কিন্তু কোনো চাকরি বাকরি করি না, কিন্তু বাবা প্রতি মাসে টাকা পাঠাতো, সেটা দিয়ে আমি চলতাম। কোচিং করে আমার মনে আছে 2006 সালের ডিসেম্বরের ডিএনবি পরীক্ষা দিয়েছিলাম। তখন ডিএনবির 2টো পার্ট হতো। তো সেই সময়ে শুধু ওই ডিএনবি 1টা ক্লিয়ার করলাম, কিন্তু অল ইন্ডিয়া পেলাম না। খুব ফ্রাস্ট্রেশন হলো। 2007 জানুয়ারিতে আমি দিল্লির রাম মনোহর হসপিটালের জুনিয়র রেসিডেন্টশিপ জয়েন করলাম এবং সাথে সাথে পড়তে থাকলাম। এইমসের পোস্ট গ্রাজুয়েশন 2বার পরীক্ষা হয়। ওই সামার এইমসে তখন আমার র্যাঙ্ক এসেছিল 59, জয়েন করিনি এবং আবার জবটা কুইট করে পড়াশোনা শুরু করলাম। তখন আমি আবার দিল্লি থেকে গুয়াহাটিতে চলে এলাম, আবার প্রিপারেশন শুরু করলাম। তখন যে এন্ট্রান্সটা অ্যাপিয়ার হলাম, তারপর আমার ওখানেও একটু মোটামুটি ভালো র্যাঙ্ক হয়েছিল এবং সাইকিয়াট্রি পেয়েছিলাম। এবং সাইকিয়াট্রিটা পেয়েছিলাম সেটা কিন্তু প্রি ডিটারমাইন্ড ছিল যে আমাকে সাইকিয়াট্রি করতে হবে। বাই চান্স আমি সাইকিয়াট্রি পেয়েছিলাম। তো আমার বিশ্বাস যে এই যে ধরুন আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, আমরা যখন ভাত খাই 1-2 দানা এদিক ওদিক পড়ে যায়, তো ওটা নিয়ে খুব চিন্তা করি, আমরা খুব একটা করি না। জীবনে কিছু যদি ভালো হওয়ার থাকে, ওই 1-2 বছর এদিক ওদিক হয়ে গেছে, অ্যাবসলিউটলি কোনো ম্যাটার করেনি। আর সত্যি কথা বলতে, যেদিন থেকে আমি এই সাইকিয়াট্রিটা নিয়েছিলাম, আমি আর পেছন ফিরে তাকাইনি। মোটামুটি আমার ক্যারিয়ার গ্রোথটা ছিল এবং চেষ্টা করে যাচ্ছি এখনও। আমি এই যে একটু আগে বললাম, জানি না কতটুকু সফল হয়েছি, বাট হ্যাপি। আর হরিবংশ রায় বচ্চন, ওনার ভাষায় যদি বলি, কোশিশ করনে ওয়ালে কি কবি হার নেই হতি, কবি হার নেই হতি, কবি হার নেই হতি। আমি চেষ্টা করে যাচ্ছি, জানি না জীবনের শেষ দিনে গিয়ে হিসেবটা করা যাবে কতটুকু সফল হয়েছি বা হইনি। খুব খুব ভালোভাবে জানতে পারলাম আপনার সম্বন্ধে স্যার। আগেও আমরা অনেক জায়গায়, আর আমি আজকে যখন এই প্রোগ্রামটা আমরা শুরু করব, তো তার লিঙ্ক আমি অনেকজনকেই শেয়ার করেছি। এরকম একজন স্যার আছেন, আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসা দেন। এমবিবি ইউনিভার্সিটির রেজিস্ট্রার হচ্ছে ডক্টর সুমন্ত স্যার। তো উনি আমাকে বলল যে অনিমেষ খুব ভালো, উনি একজন ভালো মানুষ এবং ভালো ডক্টর। তো স্যার এটা তো যাকেই পাঠিয়েছি সবাই, ডক্টর পিকে স্যারকেও পাঠিয়েছিলাম, যিনি সেক্রেটারি। তো স্যারও বললো খুব ভালো একজন ডাক্তার, খুব ভালো প্রোগ্রাম। নিজেকে নিয়ে ভালো কথা শুনতে সবারই ভালো লাগে, তাই নয় কি? একদম একদম স্যার। সো আজকে স্যার আমি কিছু প্রশ্ন আগেকার মতো যে কপিতে লিখে এনে রাখবো, এখন তো মোবাইল আছে, সেই জন্য অনেকে ভাবতে পারে উনি প্রোগ্রাম চালাচ্ছেন, হোস্টিং করছেন, মোবাইলে কি করছেন উনি। তবে আমি বলে দিই যে আমরা তো নিশ্চয়ই স্যারকে প্রশ্ন করব। তাছাড়া আমাদের যে অডিয়েন্সরা রয়েছেন, আপনারাও আপনাদের তরফ থেকে কিছু প্রশ্ন রাখতে পারবেন। আমরা লাইভে ওই প্রশ্নগুলো আমাদের গেস্টের সামনে আমরা রাখব। একদম স্যার,
আমার আপনার কাছে যেটা মানে সকলের আমাদের এই অনুষ্ঠানটা করারই টার্গেট এটা, যেহেতু আমি এবং যমুনা আমরা দুজন যেহেতু শিক্ষকতা প্রফেশনের সঙ্গে ডিরেক্টলি জড়িত, তো প্রতিনিয়তই আমাদের সঙ্গে অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কথোপকথন আমাদের হয়েই থাকে। তো যেটা আমি দেখতে পাচ্ছি যে এখন এই কম্পিটিশনের জগতে সবাই, আমি যখন ছোট ছিলাম বা আমি কবে বড় হয়ে আমি ডিপ্রেশন ওয়ার্ডটা শুনেছি আমার জানা নেই। মনে হয় আমি মাস্টার ডিগ্রি করে হয়তো বা ডিপ্রেশন ওয়ার্ডটা পপুলারভাবে শুনেছি, এমনিতে হয়তো বা এমনিতে শোনার তো শুনেছি, কিন্তু এখন দেখলাম যে আমরা যেটা বাংলায় অবসাদ হয়তো বা অনেকে জানে না, বাট ডিপ্রেশনটা জানে। তো এই যে অল্প বয়সে এখন সবাই দেখি একজন 6-7 বাচ্চাও নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে। স্যার এজ এ আমি আপনার কোনটা বলবো স্যার, সাইকিয়াট্রিস্ট নাকি সাইকোলজিস্ট? কেন আমি দুটোই, কারণ আমার পিএইচডি সাইকোলজি, আমার পিএইচডিটা সাইকোলজিতে আর এমডিটা সাইকিয়াট্রিতে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। এই যে আপনি বললেন ছোটদের ডিপ্রেশন, আমাদের ভাষায় সেটা হলো চাইল্ডহুড ডিপ্রেশন। তো এটা কেন হয়? কারণ হিসেবে বলতে গেলে একটা কোনো স্পেসিফিক রিজন না, মাল্টিফ্যাক্টোরিয়াল। তবে সব থেকে বেশি কমন যেটা হলো এখন ডিজায়ার, এক্সপেকটেশনটা অনেক বেশি। যেমন ধরুন একটা বাচ্চা, একটা স্কুলের ছাত্র, তার উপর কী কী স্ট্রেস থাকতে পারে। যেমন ধরুন আমি সবসময় বলি, যদি আমরা অভিভাবকরা বা আমরা টিচাররা যদি ওভার এক্সপেক্ট করি আমার স্টুডেন্টের থেকে, কারণ যদি এটা চিন্তা করি যে না তোমাকে পারতেই হবে, তোমাকে করতেই হবে, আমি আরেকটু অন্যভাবে বোঝালে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা ছেলের, সে হয়তো 60% ফার্স্ট ডিভিশন পাবে, ঠিক আছে, তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড থেকে আমরা এক্সপেক্টেড যে 60% পাবে। এখন বাড়ির লোক এবং গৃহশিক্ষক ওকে অ্যাডিশনাল প্রেশার দেওয়া শুরু করলো যে না তোমাকে 80% পেতে হবে। এই যে অ্যাডিশনাল 20%, ও বুঝতে পারছে যে আমার যতটুকু রিসোর্স আছে সেটা আমি পুরোপুরি 100% লাগিয়ে দিলেও ওই অ্যাডিশনাল 20% আনতে পারবো না। ওই যে ওভার এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা ফুলফিল না করতে পারলেই অবসাদের দিকে যাবে। আর তারপর আরেকটা কথা, এখন এই যে কম্পিটিশনটা এত বেড়ে গেছে, সবাই চাইছে যে কম সময়ে কিভাবে ফেমাস হওয়া যায়। একদম এই যে আইডেন্টিটি ক্রাইসিস, লোকে আমাকে চিনুক, আমাকে জানুক, একটু অন্যরকম। এই যে বর্তমান দুনিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে রিলস, এই রিলসের যে কনসেপ্ট, এটা কিন্তু এক ধরনের খারাপ। আমি কিভাবে বলছি, এই যে লক্ষ্য করবেন একটা রিলস দেখছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। অ্যাটেনশন স্পেন কিন্তু এখন ছেলেপেলেদের কমে গেছে একদম। আগে ধরুন আমরা 40 মিনিটসের ক্লাসে বসে থাকতাম এবং টিচার কি বলছে সেটা শুনতাম। এখন কিন্তু লক্ষ্য করবেন আমরা যখন মোবাইল ফোন স্ক্রোল করছি কন্টিনিউয়াসলি কিন্তু এই থাম, মানে মনে হয় হাইপারট্রফি, ওই ওভার ইউজ অফ থাম থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হয়তো থামটা বড় হয়ে যেতে পারে। তো বলছি যে অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে, 10 to 12 সেকেন্ড। কারণ কি, ওই যে একটা ভিডিও দেখছে, না ভালো লাগছে, নেক্সটটাতে চলে গেলাম। এই যে প্রতি যে শিফটিং কি হচ্ছে, আমাদের ব্রেনে ডপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে। আমাদের ব্রেনে একটা জায়গা আছে, ওর নাম নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স। ওখান থেকে দ্যাট ইজ কল্ড দ্য রিওয়ার্ড সেন্টার। ধরুন একটা ছেলে ভালো রেজাল্ট করেছে, তো ওকে ওর মা বাবা বাহবা দিচ্ছে, গৃহশিক্ষক বাহবা দিচ্ছে, স্কুলের শিক্ষক বাহবা দিচ্ছে, এটা রিওয়ার্ড। ওই রিওয়ার্ডটা ওর ব্রেনে কি হচ্ছে, ওই নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স থেকে ডপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার বেশি করে রিলিজ হচ্ছে। এখন এই যে যত মানে বাহবা পাবে, যত অ্যাপ্রিসিয়েশন পাবে, মানে ও কিন্তু বারবার সেটাকে রিপিট করতে চাইবে। এই রিল দেখার সময় সিমিলার একটা কনসেপ্ট, নেশার ক্ষেত্রে এই কনসেপ্টটাই নিউরোবায়োলজিক্যাল কনসেপ্টটা এটাই। যখন রিল দেখছে একটার পর একটা যে শিফট করে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন জিনিস, বাহ দেখতে ভালোই লাগছে। আমরা সবসময় বলি ছেলেরা মোবাইল কেন দেখছে, মোবাইলটা তো আনন্দ দিচ্ছে, ওই ব্রেনে ডপামিনটাকে রিলিজ করাচ্ছে, এই জন্যেই কিন্তু আমরা ওইদিকে শিফট করছি। তাহলে আমি যেটা রিজন বলছিলাম যে কেন বাচ্চাদের ডিপ্রেশন আসছে, ওই যে কম্পিটিটিভনেস, ওভার এক্সপেকটেশন, কম সময়ে ফেমাস হব, লোকে আমাকে জানবে, আইডেন্টিটি ক্রাইসিস, এই সব কিছু নিয়েই
আজকে ডেটে বলা যেতে পারে এইগুলো হলো প্রিনমিনেন্ট কজেস। তাছাড়াও ধরুন ফ্যামিলিতে ডিপ্রেশন আছে, তাহলে চান্স থাকবে পরের জেনারেশনে হওয়ার, এগুলো হলো আদার রিজন। তো আমরা যদি আগে কিন্তু এই ব্যাপারগুলো খুব একটা শোনা যায়নি, বা আমরা মা বাবারা খুব একটা ওয়াকিবহাল ছিলাম না, কিন্তু যত দিন যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু এভিডেন্ট হচ্ছে এবং সমাজে এটা ঘরে ঘরে। স্যার আমি আপনি যেটা বললেন বাচ্চারা যে ছোট বয়স থেকে যে আমরা প্রশ্ন করলাম যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তো বয়সে যেহেতু কথা উঠেছে আমি জিজ্ঞেস করতে চাই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যখন বাচ্চারা যায় তখন ওদেরকে কিভাবে ট্রিট করা উচিত? এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে মানে ম্যানেজমেন্ট অফ অ্যাডোলেসেন্স ক্রাইসিস, এই ব্যাপারটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, বাচ্চা যখন পিউবার্টি রিচ করবে এবং রিচ করার পর কিভাবে ইয়ে করবে। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, ছেলেদের ক্ষেত্রে আরেকটু আলাদা। ধরুন আমি শুরু করি মেয়েদের নিয়েই। আমি অনেক জায়গায় এই লেকচারটা দিয়েছি এবং আমার নিজের বাড়িতেও আমি দেখেছি। আমার কিন্তু বাড়িতে কন্যা, আপনাদের প্রমোতে দেখানো আছে। তো আমার বাচ্চা যখন পিউবার্টি রিচ করেছে তার অনেক আগে থেকেই আমার স্ত্রী গল্পের আকারে পিউবার্টি জিনিসটা বুঝিয়ে দিয়েছে। রাজকন্যা এই হবে, এরপর এটা হবে, এই এখন এমনটা হবে। তো দেখুন যখনও পিউবার্টি রিচ করেছে ও কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পেরেছিল, আগে থেকেই গল্পের রূপে সেটা বলে দিয়েছিল। এখন কথা হলো ও কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস সবার আসবে, ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও কিছু ফিজিক্যাল চেঞ্জেস আসবে, কিছু মেন্টাল চেঞ্জেস আসবে। এগুলো কেন আসবে? ডিউ টু মানে হরমোনাল চেঞ্জের জন্য। আমাদের রক্তে কিছু সেক্স হরমোনস আসবে, যেমন খুব কমনলি দেখা যায় অ্যাডোলেসেন্স ছেলে মেয়েদের অপোজিট সেক্সের প্রতি খুব ইন্টারেস্ট গ্রো করে। ঠিক আছে, এটা কিন্তু ফিজিওলজিক্যাল নর্মাল কথা। আমার হয়েছিল, আমার বাবার হয়েছিল, আমার ঠাকুরদারও হয়েছিল এবং আমার বাচ্চারও হচ্ছে। সারা মানে এটা কিন্তু পরস্পর জেনারেশন হ্যাঁ এটা হবেই, এটা ফিজিওলজিক্যাল, এটা শরীরবৃত্তীয় অবস্থা, এটা হবেই। তো যে অ্যাট্রাকশনে আপনি কথা হ্যাঁ। বলছেন তখন মা বাবা মানে হ্যাঁ। মা বাবা কিভাবে ট্রিট করবে বাচ্চাদের? এই জন্যই বলি আমি সবসময় যে ফট করে রিয়্যাক্ট করার দরকার নেই। কথায় আছে যখন ছেলের বয়স মানে ছেলের হাইট বাবার কাঁধের সমান হয়ে যায় তখন বন্ধু বানিয়ে নিতে হয়। তো আমি এই ক্ষেত্রেও বলবো বন্ধু বানিয়ে নিন। আমি দেখেছি আমার বাড়িতে আমার মেয়ের সাথে আমার স্ত্রীর খুব ভালো সম্পর্ক এবং ওদের একটা মানে ফ্রেন্ডলি টার্মস আছে, মানে রিলেশন আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, এই যে ইনফরমেশনগুলো এগুলো মা আগে থেকে দিতে পারে এবং যখন নাকি মানে এই অপোজিট সেক্সের প্রতি যে ইন্টারেস্টটা, সেই ধরনের যে গল্প মানে স্কুলে কি হলো, কে কি বললো, এগুলো যেন মা বাবাকে আগের থেকে বলতে পারে। অ্যাটলিস্ট মনের কথা শেয়ার করা একটা লোক বাড়িতে থাকা উচিত। বাড়িতে দাদা দিদিও থাকতে পারে, তাদের সাথেও শেয়ার করতে পারে। তারপর আরেকটা ব্যাপার হয়, খুব কনফ্লিক্ট ক্রিয়েট হয়। সবসময় ছেলেমেয়েরা ভাবে হ্যাঁ সবসময় ছেলেমেয়েরা ভাবে আমার মা বাবা একটু শেখেলে। এটা কিন্তু এই জেনারেশনের ব্যাপার না, মানে যুগ যুগান্তর থেকে চলে আসছে। সব ছেলেরাই ভাবে আমার বাবাটা একটু শেখেলে, সে অতটা জানে না। কিন্তু ওই ধারণা থেকেই কিন্তু এই কনফ্লিক্টগুলো অ্যারাইজ হয়। যেমন বাবা বলল যে এই ড্রেসটা পরো, পছন্দ হবে না, না এটা ঠিক জমবে না। বা বাবা বলল এই বইটা পড়ো, না জমছে না ব্যাপারটা। তো এই বন্ধুগুলোর সাথে ঘোরাফেরা করো না, ওরা ভালো ছেলে মেয়ে নয়। বাবা জানে না কিছু, বাবা একটু শেখেলে, মা একটু শেখেলে। ইনস্টাগ্রাম কি বোঝো তোমরা, ফেসবুক কি বোঝো তোমরা, এই যে ব্যাপারগুলো এখান থেকে শুরু হয়। তো যদি ফ্রেন্ডলি টার্মস থাকে, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে বোধহয় অনেক ইজিলি প্রবলেমগুলো হ্যান্ডেল করা যায়। আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, বকা দিয়ে মারপিট করে কিছু হবে না, হোস্টাইল হয়ে যাবে। একটা সময় আসবে যে ছেলে মেয়ে কোনো কথাই শুনবে না, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে ব্যাপারটা। তাহলে শুরুবার থেকেই যদি একটু সায়েন্টিফিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করা যায়, আপনি আপনার ছোটবেলার কথা মনে করুন না, তাহলেই তো বুঝতে পারবেন যে কি হচ্ছিল তখন। তো এই ব্যাপারগুলো যদি মাথায় রাখা যায়, আমার মনে হয় এই অ্যাডোলেসেন্স ক্রাইসিসটা ইজিলি হ্যান্ডেল করা যায়। একদম স্যার। স্যার কোশ্চেন তো আপনাদের মতো লোককে পেলে
অনেক রকমের কোশ্চেন মাথায়, কোনটা করব, কোনটা এটা করলে নেই ওইটা চলে যায়, সেটা মানে আমাকে স্টুডেন্টরাও পার্সোনালি মেসেজ করছে, স্যার এই কোশ্চেনটা একটু করবেন। সো অনেক স্টুডেন্টই এখানেও কোশ্চেন করছে, আমরা দেখতে পাচ্ছি। স্যার আমার যেটা একটা জিনিস জানার, যে সেটা আমারও জানার এবং আশা রাখছি অনেকেরই জানার বিষয়, যে স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বা হোয়াট ইজ দ্য similarities between psychiatrist and psychologist? আচ্ছা, সাইকিয়াট্রিস্ট হলো একটা রোগ ডায়াগনোজ করবে, ওষুধ মানে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দেবে। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মানে মেডিসিনস দিয়ে, বা ধরুন ইসিটি মানে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দিয়ে, বা আরটিএমএস মানে রিপিটেড ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, ওগুলো দিয়ে মানে বায়োলজিক্যাল ওয়েতে ট্রিট করবে। আর সাইকোলজিস্ট দুটো সাবজেক্টের লোকেরা কিন্তু মনোরোগ বা মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করে, ওরা কাউন্সেলিং পার্টটা হ্যান্ডেল করবে। সাইকোলজিস্টরা কিন্তু ওষুধ লিখবে না, ওরা বিহেভিয়ারাল থেরাপিস দেবে, বিভিন্ন থেরাপিস দেবে। যেমন আমরা রেগুলারলি করি মানে ইনসাইট ওরিয়েন্টেড সাইকোথেরাপি, ব্রিফ সাইকোথেরাপি, এগুলো আমাদের রেগুলার। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা বিহেভিয়ারাল মডিফিকেশনস, কাপল থেরাপি, এই জিনিসগুলো সাইকোলজিস্টরা করে। অনেক সময় ডায়াগনোসিসে সাইকোলজিস্টদের কিছু ইয়ে থাকে, যেমন ধরুন কারো ব্যক্তিত্বটা আমার জানতে হয়, আপনি মানুষটার ধরনটা কেমন, তো সেক্ষেত্রে কিছু কিছু টেস্ট আছে, যেমন ধরুন বলা হয় রসাক ইংব্লট টেস্ট, বা ধরুন থিমাটিক আপারসেপশন টেস্ট, এগুলো কিছু টেস্ট আছে। বা বাচ্চাদের ক্ষেত্রে আইকিউ টেস্ট করতে হয়, তো আইকিউ টেস্ট করতে গেলে ওই সাইকোলজিস্টরাই করে। আমরাও জানি ব্যাপারটা, কিন্তু অনেক সময় লাগে। তো ক্লিনিশিয়ানদের জন্য ধরুন ইন্টেলিজেন্স টেস্টেই এত সময় দিয়ে যাওয়াটা সম্ভব হয় না। সাইকোলজিস্টরা কিন্তু আমাদের ডায়াগনোসিসে রিচ করতে হেল্প করে। যেমন ধরুন ক্লাসে দেখছেন একটা ছেলে একটু পিছিয়ে পড়ছে, পড়াশোনা শোনে বোঝে কিন্তু মনে রাখতে পারে না, বা ওর বুদ্ধিটা ওর সহপাঠীদের সাথে মানে সমরূপ হচ্ছে না, তখন কিন্তু আমরা কি এই ধরনের পেশেন্ট যখন আসে আমাদের কাছে, তখন আমরা আইকিউ টেস্টের জন্য পাঠাই। কার কাছে পাঠাই? সাইকোলজিস্টের কাছে পাঠাই। তার মানে সাইকিয়াট্রিস্টরা ট্রিটমেন্ট করছে, হেল্প নিচ্ছে সাইকোলজিস্টদের। একদম একদম বুঝতে পারলাম। আমি আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। তো এখন একটি ছোট ব্রেকের সময় হয়ে গেছে, আমরা ব্রেকের পর ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকবেন। আরে দিদি, এবারের বোর্ড পরীক্ষায় তোমার মেয়ে র্যাঙ্ক করেছে দেখলাম, বায়োলজিতে ভালো নম্বর করে এখন তো নিজেও ভালো র্যাঙ্ক করে ডাক্তারি পড়ছে। কোথা থেকে টিউশন দিয়েছিলে গো? কেন তুমি আগরতলা নিমবার্কের আইআইএনএস ইনস্টিটিউটের নাম শোনোনি? ওখান থেকে তো কোচিং নিয়েছে। আইআইএনএস ইনস্টিটিউশন? হ্যাঁ, আইআইএনএস ইনস্টিটিউশনসে বিভিন্ন মেমোরি ট্রিক ব্যবহার করে স্টুডেন্টদের ক্লাসেই পড়া শেখানো হয়। ম্যাথসকে সহজ করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ম্যাথস ম্যাজিক। এখান থেকে অনেক স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে। এখন তারা বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে সফলতার সঙ্গে পড়াশোনা করছে। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত টিবিএসসি ও সিবিএসসি বোর্ডের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আর দিদি, নিট আর বায়োলজির জন্য বেস্ট ইনস্টিটিউট। দেরি না করে ভালো রেজাল্টের জন্য আজই যোগাযোগ করুন। ঠিকানা নিমবার, আইআইএনএস বিল্ডিং, ওএনজিসি, আগরতলা। ফোন নাম্বার 9612808917 অথবা 7085501941 এই নম্বরে যোগাযোগ করুন। তাহলে আমি এক্ষুনি আমার ছেলেকেও অ্যাডমিশন করিয়ে দিয়ে আসছি। জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, জল এবং খাবার। এগুলি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু ফিরে এলাম ব্রেকের পর। তো এবার আমি স্যারকে জিজ্ঞেস করতে চাই যে যখন কেউ জানতে পারে যে আমি ডিপ্রেশনে বা আমার ছেলে মেয়ে ডিপ্রেশনে, এবার সে যাবে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে, কিন্তু অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মধ্যে এই ধারণা থাকে যে আমরা যদি কোনো রকমের থেরাপি নেই বা ওষুধ বা মেডিসিন আমরা যদি নেই, তাহলে সেই পেশেন্টের ভেতরে
একটা যে সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যেতে পারে, এই ধরনের অনেক রকমের মানুষের মধ্যে সেই ধারণা আছে। তো আদৌ এই কথাটা কি ঠিক, বা এটার ব্যাপারে কি বলবেন? আমাদের সমাজে কিছু মিথ আছে। প্রথমত মানুষ ভাবে সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার। তো এই পাগলের ডাক্তারের কাছে গেলে অসম্মান হয়, এবং আমার অনেক ডাক্তার বন্ধুরাও আছে কনসালটেশনের পরে বলে, এ ভাই কাউকে বলো না কিন্তু। তার কারণটাই হচ্ছে আমাদের অজ্ঞতা। আমরা ভাবি পেটে ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে গেছি, সার্জনের কাছে গেছি, ঠিক আছে আমবাত, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আমি ট্রিটমেন্ট নিচ্ছি এটা যেন লোকে না জানে। এই জন্যই এই প্রাইভেসিটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এই ইগনোরেন্সের জন্য অনেক সময় মানুষ আসতে চায় না। তো এই যে ভুল ধারণার জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াগনোসিসটা ডিলেড হয়। মনে রাখতে হবে, যদি ডায়াগনোসিসটা সঠিক সময়ে নিরূপণ করা যায় এবং তার যোগ্য ট্রিটমেন্ট দেওয়া যায়, বেশিরভাগ মানসিক রোগী সেরে যায়। মনে রাখতে হবে, এই যে ডিপ্রেশন নিয়ে আমরা আলোচনা করছি, ডিপ্রেশনটা হলো লঘু মানসিক রোগ, লঘু, মাইল্ড। তো ট্রিটমেন্ট করলে খুব সুরাহা, খুব ভালো রেজাল্ট আসে। তো আমরা ট্রিটমেন্টটা কিভাবে করি? শুধু ওষুধ দিয়ে নয়, কিন্তু আমি সবসময় বলি আমাদের ট্রিটমেন্টটা মানসিক বিভাগের ডাক্তাররা ট্রিটমেন্ট করে 3টে অ্যাপ্রোচে। বায়ো, সাইকো, সোশ্যাল অ্যাপ্রোচ। বায়োলজিক্যাল অ্যাপ্রোচ মিনস এই যে ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে, বা শক দিয়ে, বা ম্যাগনেটিক থেরাপি দিয়ে করে, এটা হলো বায়োলজিক্যাল অ্যাপ্রোচ। সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ মানে সাইকোলজিস্টরা করে, কাউন্সিলিং করে, বিহেভিয়ারাল থেরাপিস দেয়, বিভিন্ন ধরনের আদার থেরাপিস আছে সেগুলো করে। আর লাস্টলি সোশ্যাল অ্যাপ্রোচ, আমরা কি করি, পেশেন্টের বাড়ির লোককে এবং পেশেন্টকে নিজেকেও এই ট্রিটমেন্ট প্রোগ্রামে ইনকর্পোরেট করি, তাহলে কি এটাকে বলা হয় সোশ্যাল অ্যাপ্রোচ। মনে রাখতে হবে, শুধু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলে হয়তো 100% রেজাল্ট নাও পেতে পারি, কিন্তু আমরা যদি এই 3টে মডালিটি ইউজ করি তাহলে কিন্তু সুরাহাটা বা রেজাল্টটা আমাদের অনুকূলেই আসবে। তো একটা কথা মনে রাখতে হবে, এই ইগনোরেন্স থেকেই সমস্ত জিনিসগুলো আসছে, ট্যাবু বা সামাজিক ধ্যান ধারণা, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। স্যার, আরেকটা বিষয় খুব জানার ইচ্ছে, যে এই যে আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আমাদের বলা হয় যে পড়াশোনা করে গভর্নমেন্ট জব পেতে হবে। আমি যেটা স্টুডেন্টদের মুখে বা গার্জিয়ানদের মুখে আমি যেটা শুনতে পাই, যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এই ধরনের কম্পিটিটিভ এক্সাম দিয়ে এনি হাউ তাকে গভর্নমেন্ট জবই পেতে হবে। তো তখন কোনো না কোনোভাবে ওই ছাত্র বা ছাত্রীটা যদি সেই জায়গায় না পৌঁছতে পারে, তখন তার, আমার মনে হয়, একটা ডিপ্রেশন হয়। তার ভিতর যা ইনোভেটিভনেস থাকে সেটাকে ডেস্ট্রয় করা হয় আমার মনে হয় ছোটোবেলা থেকেই। কারণ তাকে বলে দেওয়া হয় যে এখন থেকেই চাকরি করে। এখন যে কম্পিটিশন মার্কেট, আগে যেটা করে মানুষ চাকরি পেত, এখন তো এটা দিয়ে চাকরি করবে না। যেরকম এখন মার্কেটে যেন ওপেন এআই নামে একটা কোম্পানি হয়ে গেল, যেটা অল্টম্যান নামে একজন যিনি বানিয়েছেন। তো উনি চ্যাট জিপিটি বলে একটা খুব সারা দিলেন। তো যারা প্রথম টাইপিংয়ে কাজ করতো বা পিপিটি বানিয়ে কাজ করতো, এখন তো আর পিপিটি বানানোর প্রয়োজন হবে না, চ্যাট জিপিটি বানিয়ে দেবে। ঠিক তদ্রূপভাবে এখনো সোরা এআই, আপনাকে একদম ভিডিওগ্রাফি বানানোর জন্য ওই এরকম লোকেশন, গ্রিন স্ক্রিন লাগাতে হবে না। আপনি ওয়ার্ডে লিখে দেবেন, ওই সোরা এআই আপনাকে ওই লোকেশনের মতো একটা, এরকম ফিজিক্যাল এক্সিস্টেন্সও নাই, এরকম ভিডিও বানিয়ে দিচ্ছে। তার মানে স্টুডেন্টরা তো এখন ওই আগের মতো গতানুগতিকভাবে পড়লো আর সে গভর্নমেন্ট জব পেয়ে যাবে, তো সেটা তো আমার মনে হয় না। তো আপনি কি বলেন, যে স্টুডেন্টরা শুধুমাত্র পড়বে চাকরি পাওয়ার উদ্দেশ্যে, তাও গভর্নমেন্ট জব, নাকি তার এই যুগের সঙ্গে তাল মিলিয়ে নলেজটা গ্যাদার করবে যাতে করে সে ফিউচার এর সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে? কোনটা হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে একটা লাইন মনে পড়ছে হুমায়ুন কবিরের। উনি একবার বলেছিলেন যে চাকরিটা হলো আধুনিক কালের দাসত্ব প্রথার আর একটা রূপ, যেখানে আমাদের স্বাধীনতাটা অন্যের কাছে বিক্রি করি।
এটা আমার কথা না, হুমায়ুন কবির। চলে আসি মূল প্রশ্নে। একজন বিখ্যাত টিচার আছেন, আপনি হয়তো জানবেন, বিকাশ দিব্যাকৃতি স্যার। একদম উনি আরও ফেমাস হয়েছেন 12 ফেল সিনেমাটার পর। হ্যাঁ। উনি একটা কথা বলে যে যে আইএস না পেলে কি হবে, আপনি বলছেন গভর্নমেন্ট জব না পেলে কি হবে। আমি হোল হার্টেডলি চেষ্টা করব, হলো মোদ্দা কথা হলো মানুষ এখানে ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, মানে আমাকে পারফেক্টলি তৈরি করতে হবে যে সো দ্যাট আমি এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে নিজেকে সাস্টেন করতে পারি। কারণ হলো ওই যে ডারউইন বলেছিল না যে সেই সাস্টেন করবে যে মোস্ট এলিজিবল, তা এই জন্য নিজেকে তৈরি করতে হবে। আর যে চাকরি না করলে জীবনটা শেষ তা কিন্তু নয়। এই যে বিল গেটস, সে ম্যানেজমেন্ট ড্রপ আউট, বা জেফ বেজোস, সেও তার এডুকেশন কমপ্লিট করেনি, তো তারা তো এখন মানে ওয়ার্ল্ডের মানে সফলতম ব্যক্তিদের মধ্যে একজন। তো এই যে স্টিভ জবসের কথাই বলুন, তাদের জীবনে অনেক এসছে, কিন্তু চাকরি, এই যে কেএফসির যে যিনি নামটা ঠিক মনে পড়ছে না, উনি তো জীবনে অনেক বিফল হয়ে, অনেকবার বিফলতা হয়েছে, 65 ইয়ার্স এজে গিয়ে উনি সাকসেস হয়েছেন। নামটা ঠিক মনে পড়ছে না ওনার। তো এই যে ব্যাপারগুলো আমার মনে হয় এখানে আমাদের ছোটবেলা থেকেই মা বাবাকে বোঝানো উচিত যে তোমাকে হলিস্টিক গঠন, মানে হলিস্টিক মানে ক্যারেক্টার ডেভেলপ হতে হবে, সম্পূর্ণ মানুষ তৈরি করতে হবে। যেখানে শুধু মুখস্থ বিদ্যা করে আমি পরীক্ষায় ভালো মার্কস পেলাম, ভালো চাকরি পেলাম, সেই দিন আর নেই। এখন সব দিকে কম্পিটিশন, চারিদিকে। আমার এই কোশ্চেনটা করার সবসময় আমার এই কোশ্চেনটা আমাকে খুব মানে যন্ত্রণা দেয়, বিশেষ করে আমি অ্যাজ এ টিচার হিসেবে। আমাদের যখনই স্যার আমরা কোনো মানে অভিভাবক অর্থাৎ বা আমাদেরও গার্জিয়ানদের সঙ্গে কথা বলি, তখন তাদের সকলের একটা টার্গেট থাকে যে এনি হাউ ওকে একটা গভর্নমেন্ট জব পেতেই হবে বা একটা চাকরি করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের পরিধিটাকে এত ছোট করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তার নিজের কোয়ালিটিকে বিকাশ করার কোনো ক্ষমতাই পাচ্ছে না। আর সবাই যদি, আমি একটা এক্সাম্পল দিই স্টুডেন্টদের, সবাই যদি গভর্নমেন্ট জব করে তাহলে আধার কার্ড করার জন্য যে লুকটা যাবে তার থেকে আধার কার্ড যে করে দেবে সেই অফিসে লোক থাকবে বেশি। তা আমার মনে হয় আর কি এরকম। তো এই প্রেশারটা স্টুডেন্টরা ফেস করে, স্টুডেন্টরা না, যারা বেকার তারা ফেস করে। তো স্যার খুব সুন্দরভাবে আপনি বললেন। তো স্যার নেক্সট যেটা জানার, স্টুডেন্টরাও বলছে যে একটা স্টুডেন্ট, আমি যেটা WHO এর সংজ্ঞা অনুসারে যদি আমরা বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে একটা স্বাস্থ্য মানে বা সুস্থ ব্যক্তিত্ব মানে হচ্ছে যে শুধু শারীরিক না, মানসিক এবং সামাজিক সুস্থ থাকতেই হবে। শারীরিক সুস্থতা তো স্যার আমরা জানি কিভাবে আমরা এক্সারসাইজ করব বা খাওয়া দাওয়া এভরিথিং। মানসিকভাবে এখন যদি একটা কোনো মানে আমাদের ইয়াং জেনারেশন বলতে আমি বাচ্চা থেকে শুরু করে আমাদের এইজ পর্যন্ত, বুড়ো পর্যন্ত বলছি, সকাল থেকে তার মানসিক ডায়েট, আই এম নট টেলিং অ্যাবাউট দ্য ফিজিক্যাল ডায়েট, হ্যাঁ, মানে মনকে ঠিক রাখার জন্য, কারণ শারীরিক, মানসিক, সামাজিক। তো শারীরিক ডায়েট এখন ডাক্তাররা দিচ্ছেন, ফিজিশিয়ানরা দিচ্ছেন, অনেকে দিচ্ছেন, আমরা আয়ুর্বেদিকে দেখছি, সেটা বাদই দিলাম। এখন আপনার কাছে যেটা জানতে চাইবো, মানসিকভাবে সে যদি সুস্থ থাকতে চায় সকাল থেকে রাত পর্যন্ত তার কি কি ডায়েট হওয়া উচিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানসিক স্বাস্থ্যটা নিয়েও কিন্তু ডেফিনিশন একটা দিয়েছিল। ওরা বলেছিলেন মানসিক স্বাস্থ্যটা কি, ওরা বলেছিল যে এটা একটা এমন অবস্থা যখন মানুষ ওয়াকিবহাল হয় নিজের ক্ষমতা সম্পর্কে এবং সেই মানে সেই নলেজ থেকে একটা ফলপ্রসূ রেজাল্ট দিতে পারে। সকাল থেকেই আমি ঘুম থেকে উঠেই আমাকে IIT-তে টপ করতে হবে, এই যে স্ট্রেস, এটা কিন্তু আমাকে খারাপের দিকে নিয়ে যাবে। তো ঘুম থেকে উঠেই আমাকে সুস্থ চিন্তা, মানে প্রোগ্রেসিভ চিন্তা এবং নিজের ফুল এফোর্ট দিয়ে আউটকামটা ভালো করা, এটা হলো মানসিক স্বাস্থ্যের মানে পরিধি। তো ভালো ঘুম, ভালো খাওয়া আর ভালো চিন্তা ভাবনা, এই জিনিসগুলো যদি ঠিকঠাক করি মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। অ্যাডিশনাল স্ট্রেস দিলেই প্রবলেম। আরেকটা কথা আমার এখানে বলা উচিত, WHO ডেফিনেশনে কিন্তু আরও দুটো শব্দ অ্যাড করা আছে।
ওখানে বলেছিল স্পিরিচুয়াল হেলথ একদম আর ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ। যদি আমার প্রোডাক্টিভিটি না থাকে, একটা সময় আমি আমার পরিবারের জন্য বা আমার সমাজের জন্য বা আমার দেশের জন্য কিন্তু একটা বার্ডেন হয়ে যাব। এই বার্ডেন, এই মানে এই ভারাক্রান্তভাবে চলতে চলতে একটা সময় কিন্তু মানসিক স্বাস্থ্যটা পড়ে যাবে। তো স্পিরিচুয়াল লাইফটা ব্যাপারটা কি, স্পিরিচুয়ালিটি এবং মানসিক স্বাস্থ্য, এটা নিয়েও আমি অনেক জায়গায় বলেছি ব্যাপারটা। আমি একটা এক্সাম্পল দিই। দেখবেন পরীক্ষার সময় আমাদের ঠাকুরের নাম বেশি নেই। ঠাকুর আমাকে পার করিয়ে দাও, আমাকে পার করে দাও। 3 ইডিয়ট সিনেমাতে এটা কিন্তু খুব ভালো ডেপিকশন আছে, ঠিক ঠিক, যে একটা পাথরকে রেখে দেওয়া হয়েছে, ওখানে পান খেয়ে ওই পাথরের উপরে লাগিয়ে দিচ্ছে, সবাই ওকে প্রণাম করছে, সবাই ওর টাকাও দিচ্ছে, ওকে ভগবান। ব্যাপারটা হচ্ছে, আমি মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাপারটা বলি, সিগমন্ড ফ্রয়েড উনি বলেছিলেন যে সব থেকে কমনলি ইউজড ম্যাচিওর ডিফেন্স হলো প্রেয়ার। যখনই আমি প্রেয়ার করব তখন আমি স্ট্রেসটা কিন্তু রিলিজ করব। হে প্রভু আমাকে বাঁচিয়ে দাও এই পরীক্ষা থেকে, এই যে আমি প্রেয়ারটা করলাম, আমার স্ট্রেসটা রিলিজ হয়ে গেল। যেই আমার স্ট্রেসটা রিলিজ হয়ে গেল, আমার পারফরমেন্স বেড়ে গেল, আমার আউটপুট বেড়ে গেল। ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই ম্যাচিওর ডিফেন্সের যে প্রেয়ারটা ইউজ করেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সাকসেস হয়ে যাই। আর বৃহত্তর অর্থে যদি স্পিরিচুয়ালিটি থাকে, তাহলে মানুষ খারাপ কাজ করবে না, ভয় থাকবে, খারাপ কাজ না করলে স্ট্রেস হবে না, আলটিমেটলি স্ট্রেস না হলে মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। একটা জিনিসের সাথে আরেকটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একদম। এই জন্য আমি বলি, আমি শুধু না, WHO বলে যে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি ইন অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অ্যান্ড ইনফার্মিটি। লাস্টলি একটা আবার সেন্টেন্স আছে, রিসেন্টলি স্পিরিচুয়ালিটি প্রোডাক্টিভ লাইফ হ্যাজ অলসো বিন অ্যাডেড। মানে তো তাহলে আমাদের মানে স্বাস্থ্যের মানে সম্পূর্ণ সংজ্ঞাটা দেওয়া যাবে। ব্যালেন্স ডায়েট, ওই ফিজিক্যাল হেলথের উপর তাহলে যদি স্যার আমরা একদম খুব স্পেসিফিক ভাবে বলতে চাই ছাত্রদেরকে, কারণ আমাদের এই প্রোগ্রামটাই আমি বেসিক্যালি আমাদের মানে ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে করা, এবং আমাদের যারা অভিভাবকরা আছেন তারা তো নিশ্চয়ই দেখবেন। তো স্পেসিফিক করে যদি বলি, যে ডাক্তাররা যেরকম স্পেসিফিক বলে, সকালবেলা ঘুম থেকে উঠবে তখন তুমি এই ট্যাবলেটটা খেয়ে নেবে, রাত্রিবেলা উঠবে তখন তুমি 2টো ট্যাবলেট এটা খেয়ে খাওয়ার পরে, খাওয়ার আগে, এরকম স্পেসিফিক যদি বলি, তাহলে স্যার একদম মানে সকালে ঘুম থেকে উঠে তার কি ভাবা উচিত, দুপুরবেলা কি ভাবা উচিত, রাত্রিবেলা কি ভাবা উচিত, ধ্যান কখন করা উচিত, এইটা যদি একটু স্পেসিফিক একদম 2-3 লাইনে যদি বলুন। ঘুম থেকে উঠেই একটু ধ্যান করা উচিত। ধ্যান করলে কি হবে, কনসেন্ট্রেশন বাড়বে, মনটা একটু হালকা হবে। তারপর ধরুন এই যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ একটু করে, তারপর একটু যদি যেহেতু স্টুডেন্টের কথা হচ্ছে, পড়তে বসা উচিত। তারপর স্কুলে গেল, স্কুল থেকে ফিরে এসে আবার ওই ব্যালেন্স ডায়েট। এখানে প্রতিদিনই যদি ফাস্ট ফুড খায় তাহলে আবার চাপ। ঠিক, কখনো সখনো একটু মন চাইতেই পারে, মাসে 1-8 বার একটু একটু ফাস্ট ফুড, ঠিক আছে, বাট প্রতিদিন পিৎজা হলেই প্রবলেম। তো সন্ধ্যার সময় আবার একটু কনসেন্ট্রেশন বাড়ানোর একটু ধ্যান করে নিলেই হলো। আবার রাত্রে ঠিকঠাক খাওয়া দাওয়া এবং সঠিক সময় ঘুমটাও খুব দরকার আমাদের মানে স্বাস্থ্যটাকে ঠিকঠাক রাখতে গেলে। তো এইভাবে যদি রুটিন মাফিক চলা যায়, মনে হয় রেজাল্ট ভালো হবে। স্যার, আমি জানতে চাই যে একটা মানুষ কিভাবে বুঝবে যে সে ডিপ্রেশনে আছে? খুব ভালো প্রশ্ন। ডিপ্রেশনে কিছু কার্ডিনাল ফিচার্স আছে। পেট ব্যথা হলে আমরা বুঝতে পারি পট করে আমার পেট ব্যথা হচ্ছে, কিন্তু মন ব্যথাটা যখন হয় অনেক সময় আমরা বুঝতে পারি না। তো মনে রাখবেন কয়েকটা কথা। যদি গত 2 সপ্তাহে, মনে রাখতে হবে 2 সপ্তাহ কথাটা, গত 2 সপ্তাহের বেশিরভাগ মানে সময় বা 1 সপ্তাহের বেশিরভাগ দিন বা 1 দিনের বেশিরভাগ সময় লো মুড, মানে মন খারাপ, হতাশা, ওয়ার্থলেসনেস মানে নিজেকে অপাংতেয় ভাবা, মূল্যহীন ভাবা। তারপর যেগুলো কাজ 2 দিন আগে ভাল লাগতো এখন আর সেগুলো ভাল লাগছে না। যেমন আগে গান শুনতে খুব ভাল লাগতো বা আগে নিউজ পেপারটা পড়তে খুব ভাল লাগতো, এখন ইচ্ছেই করে না। বা পাড়ার
ওই মন্টুর দোকানের সামনে বসে বন্ধুদের সাথে একটুখানি গল্প করতে খুব ভালো লাগতো, এখন আর সেগুলো ভালো লাগে না। মানে যেগুলো আগে এনজয় করতো এখন আর এনজয় করছে না। খাওয়া মানে ক্ষুধা জেনারেলি কমে যায়, রিয়ালি বেড়েও যেতে পারে, যৌন আকাঙ্ক্ষা কমে যায়, কাজ করার ইচ্ছা কমে যায়, পাপবোধ জাগে এবং অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বাড়ে। এই সবগুলো মানে আমি সবগুলো সিমটম বললাম, এইগুলো যদি বেশিরভাগটাই গত 2 সপ্তাহে বেশিরভাগ দিন থাকে তাহলে হয়তো ডিপ্রেশন আছে, এবং আপনার উচিত সাথে সাথেই ডাক্তারের কাছে গিয়ে একটু আলোচনা করা। একটা কথা মনে রাখতে হবে, ধরুন একটা এক্সাম্পল দিই, সকালবেলা আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, বা আমি স্টুডেন্টের ক্ষেত্রে বলছি যে টিচার বকা দিয়েছে বা মা বাবা বকা দিয়েছে, মনটা ডেফিনেটলি খারাপ হবে। তার অর্থ কিন্তু ডিপ্রেশন নয়। এখানে 2 উইকস শব্দটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট, 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ যদি মন খারাপ থাকে তাহলে ডিপ্রেশন হওয়ার চান্স আছে, এবং ডায়াগনোসিসের জন্য ডাক্তার কাছে যেতে হবে। ঠিক, একদম ঠিক স্যার। আমাদের আজকের লাইভে অনেকজন আমাদের সাথে আছেন, অনেক স্টুডেন্টরাও রয়েছেন। এদিকে আমি কয়েকজনের নাম একটু লাইভে নিতে চাইব। সুচিত্রা সাহা রয় আমাদের সঙ্গে আছেন, আকাশ দেবনাথ, সুপর্ণা বর্মন, আরিয়ান্সি রয়, আলাক চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, অপরাজিতা দাস, প্রিয়ন্তী দাস, শুভ, অলোক চৌধুরী, কালীপদ সূত্রধর, সেন্টু দেব, ইপসিতা ঘোষ ম্যাডাম, অর্পণ ব্যানার্জি, আরও অনেকজন এখানে লাইভে রয়েছেন। তো খুব ভালো লাগছে। আপনাদের মধ্যে যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনাদের মনের মধ্যে, তাহলে ওইটা নিশ্চয়ই রাখতে পারবেন। তো এই অনুষ্ঠানটা আমরা ফেসবুকে দিয়েছি, তো স্টুডেন্টদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গেল, বুঝতে পারলাম যে কারণ স্টুডেন্টদের ম্যাক্সিমামই ফেসবুক নেই। তো ওরা আমাকে পার্সোনালি মেসেজ করতে বলে, স্যার এটা ইউটিউবে চলবে না? তো এটা বুঝলাম যে এটা ইউটিউবেও রান করাতে হবে, কারণ স্টুডেন্টরা দেখতে হলে ফেসবুকটা ম্যাক্সিমামই নেই। তো যাই হোক স্যার, কথা বললে তো মানে আপনারা যেভাবে কথা এত সুন্দর করে বুঝিয়ে সকলকে বলেন, শেষ হবে না, অনেক কিছু জানার আগ্রহ থাকবে। আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি যে আশা নিয়ে, আর আপনি সেটার মানে কি বলবো উদ্বোধন করলেন বলা যেতে পারে। তো আর যেটা লাস্ট যেটা মানে 2-1টা ব্যাপার জানার, যে আমাদের এখন যে মানে আমরা যেটা ডিলস করি ছাত্রছাত্রীরা, এখন এক্সাম পিরিয়ড চলছে। তো এখন বিশেষ করে আপনি যেই ফিল্ডে আছেন এখন, তখন হয়তো বা আমাদের আমি যখন ছিলাম তখন ছিল AIEEE, এখন যেমন হয়ে গেল JEE মেইনস, আমাদের সময় ছিল TBJE, ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এখনও আছে যদিও, কিন্তু এখন মেডিকেল এটা দিয়ে আর হয় না, এখন নিট হয়ে যায়। তো এখন আমার এখানে ম্যাক্সিমাম এই নিট ক্যান্ডিডেট। তো এবার ওরাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে নিট ক্যান্ডিডেট যারা এখন, মানে এই বোর্ড শেষ হয়ে গেল CBSE TBSE সবার। তো এবার আপনি নিট ক্যান্ডিডেটের জন্য এজ এ ডক্টর, আপনি কারণ নিট ক্যান্ডিডেট মানে তারাও ফিউচার ডক্টর হতে চাইছে, তো এজ এ নিট আর ডক্টর আপনি নিট ক্যান্ডিডেটদের জন্য এখন মানে লাস্ট মিনিট সাজেশন কি দিতে চাইবেন, কারণ পরীক্ষার বেশি দিন নেই। হ্যাঁ, কুইক রিভিশন। অনেক সময় এমন হয় এত বেশি পড়া হয়ে গেছে কিন্তু ফাইনাল মোমেন্টে গিয়ে কিছুই মনে করতে পারছি না। তো কুইক রিভিশন হলে পরীক্ষার সময় মানে মনে পড়বেই। আরেকটা কথা বলতে হবে যে ডাক্তার হলেই যে সব হয়ে গেল তা কিন্তু নয়। আমিও ভেবেছিলাম যে MBBSটা ঢুকে যাই তারপর তো হয়ে যাবে, এই আর শেষ না হওয়ার রাস্তা। মনে রাখতে হবে, চেষ্টা করো, 100% দাও, হলে হবে না হলে নেই। ঠিক আছে, শুধু ডাক্তার হলেই সমাজে তুমি সফল হবে তা কিন্তু ভুল, একদমই ভুল কথা। চেষ্টা করো, হলে হবে না হলে নেই, বাস নিজের 100% দাও, এটা হলো মূল মন্ত্র। এদিকে জয়ন্ত দাস লিখেছেন ডিপ্রেশন থেকে মুক্তি উপায়। আচ্ছা, এখন একটু আগেই স্যার যেটা বললেন যে ডিপ্রেশনে যখন আমরা যাব, এই যে সিমটমসগুলো স্যার ডিসকাস করলেন, তারপর যেটা মেন হলো ডাক্তারের সাথে কনসাল্ট করা। এই ক্ষেত্রে আপনার উচিত, যদি ভাবছেন যে আপনার হয়তো ডিপ্রেশন আছে, জয়ন্তবাবু আপনার কথা বলছি, আপনার উচিত ডাক্তারের সাথে কথা বলা এবং আগে ডায়াগনোসিস হোক যে সত্যি আপনার ডিপ্রেশনও আছে। যদি ডিপ্রেশন আছে, শুরুয়াত হবে
আপনার ওষুধ দিয়ে, তারপর সাইড বাই সাইড কাউন্সিলিং বা কিছু ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হতে পারে। তারপর এই যে আমি বলেছিলাম যে সোশ্যাল অ্যাপ্রোচে আপনার ফ্যামিলি মেম্বার্সকে ওই আপনার ট্রিটমেন্টে ইনকর্পোরেট করা হবে। তো যেহেতু আপনার মাথায় এসছে যে আপনার হয়তো অবসাদ হতে পারে, আপনি আপনার একজন ডাক্তারের সাথে কথা বলুন। বিথিকা দেব চৌধুরী লিখছেন যে স্যার, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা খুব চিন্তিত থাকেন, দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া কমে গেছে, অনেক কথা বলেন, এখন কিভাবে কি করব? স্পাউস ডেথ গ্রিফের যদি মানে ক্লাসিফাই করা হয়, এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট দিক, যেখানে 100 ধরা হয় স্পাউস লসটাকে। তো এটা কিন্তু আমাদের জীবনের একটা সিগনিফিক্যান্ট লস। অনেকে এটাকে কোপ করতে পারে না, মানে সহ্য করতে পারে না, হয়তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম ডিপ্রেশনে যায়। যে এইগুলো কথা বলছেন যে আপনি শুকিয়ে কাঠ হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে না, কথা বলছে না, অনেকটা কিন্তু ডিপ্রেশনের সিমটমস অনেকগুলোই মিলিয়ে গেছে। তো আপনি প্লিজ ডাক্তারের সাথে, আপনার পছন্দের ডাক্তারের সাথে কনসাল্ট করুন। আগে ডায়াগনোসিসটা হোক, তারপর নয় ট্রিটমেন্টের কথা ভাবা যাবে। আগে ডায়াগনোসিস হওয়াটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা জয়ন্ত দাস যেটা লিখলেন, ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তির উপায়। একটি টেনশন বারবার আসে, মানে একটাই কথা মনের মধ্যে বারবার আসাটা, এটা কি ডিপ্রেশন হতে পারে? এখানে একটা এই জায়গায় কথা হলো রিপিটেড আনওয়ান্টেড থট। আপনি পছন্দ করছেন না এই চিন্তনটা বারবার আসুক, এই চিন্তনটা এলে আপনার মনে কষ্ট হচ্ছে, এটাকে আমাদের ভাষায় বলে অবসেশন। এই অবসেশনটা যদি কষ্ট দেয়, সেটারও একটা কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে। সেটা অনেক সময় এমন হয়, ওই অবসেশনটাকে আটকানোর জন্য অনেকেই কিছু কম্পালসিভ অ্যাক্ট করে। যেমন আমার মাথায় আসছে আমার হাত নোংরা হয়ে গেছে, আমি খুব অসুচি হয়ে গেছি, আমি বারবার করে চান করব, বেশি সময় ধরে হাত ধোবো, এটা কিন্তু কম্পালসিভ অ্যাক্ট হয়ে গেল। অনেক ক্ষেত্রে শুধু থট আসছে কিছু, কিন্তু আমি কিছু কম্পালশন নেই, তো সেক্ষেত্রে বলা হয় পিওর অবসেশন, আদারওয়াইজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো যেহেতু প্রবলেমগুলো হচ্ছে, একজনের সাথে কথা বলে নিন, ডায়াগনোসিসটা তো আগে হোক। স্যার, আমি আমার সম্বন্ধে একটা বলি, তাহলে আপনি যেটা বললেন এটার সঙ্গে আমি লিঙ্ক করে বলি। অনেকে আমি ছোটবেলা থেকেই যেখানেই ঠাকুর দেখি, সেটা আমার বলছি, আমার যেখানেই ঠাকুর দেখি এটা নমস্কার করি, যেখানে। এটা আমার মেয়ের ভিতরেও অ্যাডপ্ট হয়ে গেছে। আমি দেখে দেখে পড়ার সামনে আমার ঠাকুর আছে, আমি নমস্কার করছি। রাত্রিবেলা ধরুন আমি কোনো কারণে নমস্কার না করে ঘুমালাম, আমি কখনো না, আমার মনে হয় না আমার মিসেসের সঙ্গে বসে আছে, নমস্কার না করে যদি, মানে আমার যেই জায়গাতে ঠাকুর রাখা আছে, ধরুন উপরের ঠাকুর, নিচে কোনো জায়গায় ঠাকুর আছে, প্রত্যেকটা ঠাকুরকে স্পর্শ করে, মানে ফটোতে স্পর্শ করে ঘুমাতে হবে। যদি ধরুন একটা ঠাকুরকে স্পর্শ না করে ঘুমাতে যাই, মনে হলো আরে ওই ঠাকুরটাকে করিনি, আমি মানে যত ঘুমে যদি পুড়িয়েও যাই, তবু আমার মনে হয় না ওইটা করে আসতেই হবে, নাহলে পরের দিন আমার বিপদ হবে। তাহলে কি আমিও এটাও অবসেশন, এটাও আপনার অবসেশন। আর এটা যদি আপনাকে মানে খুব প্রবলেম হচ্ছে, তাহলে একটুখানি অ্যানালাইসিস করার দরকার আছে। আর এই শুরুয়াত হয় কিন্তু লার্ন বিহেভিয়ার। আপনি ছোটবেলা থেকে আপনার মা বাবার থেকে দেখেছেন যে ঠাকুরের কাছে গিয়ে মাথা টেকাতে হয়, প্রণাম করতে হয়, এটা করতে 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 বেশিবার করে ফেলছেন। আর বেশিবার মানে করতে না করলেই যেন আপনার মনে অস্বস্তি হচ্ছে, সেটাও আবার অবসেশনের লক্ষণ। ঠিক 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 স্যার, এটা আপনার ওই আগের কোশ্চেনটা থেকে আমি ভাবলাম, আমি তো করি, আমি স্পিরিচুয়ালিটি মানে যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলে থাকি, সেটা আমি খুব বিলিভ করি, মানি, খুব দরকার সেটা, কিন্তু এক্সেসিভ টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। ঠিক 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 স্যার, আমরা খুবই এই স্পেকট্রাম অফ নরমালসিটা একটা সুতোর মতন, একটু এদিকে গেল প্রবলেম, একটু এদিকে গেল প্রবলেম। ঠিক 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 স্যার, একদম। লাস্টে আমার তরফ থেকে একটা প্রশ্ন থাকবে স্যার, যে বাচ্চাদের মধ্যে বা ইয়াংস্টার্সদের মধ্যে কিভাবে আমরা যে স্ক্রিন টাইমটা, বা বলতে পারুন যে ইন্টারনেটের মধ্যে যে বিজি থাকার ব্যাপারটা আমরা কিভাবে কমাতে পারি? কারণ এইটার থেকে অনেক সময় মা বাবা বলুন, পেরেন্টসরা, গ্র্যান্ড পেরেন্টসরাও অনেক বিরক্ত হয়ে যায়। তারপরে পরিবারের মধ্যে একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, সবাই কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, মানে কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু সবাই এক জায়গায় আছে। তো এটা নিয়ে অনেক সিনেমাও তৈরি হয়েছে, তো এটার ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? কিছুক্ষণ আগে যখন আমি বলছিলাম যে বাচ্চারা কেন মোবাইল ফোনটা ত্যাগ করতে পারছে না, কারণ ওদের ওই জিনিসগুলো করে, ওই ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখে ওদের ব্রেনে ডোপামিন রিলিজ হচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। তো এমন কিছু যদি করা যায়, এখানে এই মোবাইল টিপে যতটুকু ডোপামিন রিলিজ হচ্ছে, তার থেকে যদি অন্য জায়গায় ইনভলভ করা যায়, যেটাতে বেশি আনন্দ, বেশি ফুর্তি, পরিবারে মা বাবার কিছু একটা করতে হবে। এখন আরেকটা কথা মনে রাখতে হবে, ছেলেপেলেরা কথা শোনে না,
ওরা ফলো করে। ঠিক। আমি ইভেন আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। অনেক সময় প্রফেশনাল রিজন হোক বা একাডেমিক রিজনে হোক, আমাকে বাধ্য মোবাইল হয়তো use মোবাইল করতে হয়। ফোনটা ইউজ করতে একদম, হয়। একদম। আমার মেয়ে কিন্তু সেটা দেখছে এবং এটা দেখেই কিন্তু ও সে মোবাইল ফোনটা ইউজ করে, এবং যখন ওকে বাধা দেওয়া হচ্ছে ওর মানে মনে কিন্তু অ্যান্সারটা question আছে, জাগে। বাবা তো মোবাইল ফোন দেখছে। তো সবসময় মনে রাখবেন, ছেলেমেয়েরা কথা শুনবে না, আপনাকে ফলো করবে। এমন একটা কাজ করুন না যে রাত 10টার পর ফোন যদি করতে না হয় বা ফোন রিসিভ করতে না হয়, ফোনটা টাচ করবো না। বা ধরুন একসাথে রেস্টুরেন্টে খেতে গেছেন, ওখানে গিয়ে 3জন লোক গেছেন আপনার পরিবারে, 3জন লোক মোবাইল টিপছেন। এইটাই হয় স্যার, হ্যাঁ, একদম তো একদম। তাহলে আর বাইরে খেতে যাওয়া, আপনি শুধু খেতে গেছেন, একটা তো গুড টাইম একসাথে স্পেন্ড করতে গেছেন, তাই তো? তো মোবাইলটা আলাদা করে রাখুন। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যে স্ক্রিন টাইম চেকার একটা অ্যাপ আছে, ইয়েতে প্লে স্টোরে ইজিলি অ্যাভেলেবল। ওটা বাচ্চার মোবাইলে ইয়ে করে নিন, ইনস্টল করুন, এবং ঘুমোতে যাওয়ার আগে অ্যানালাইসিস করুন সোশ্যাল নেটওয়ার্কিং কতটুকু, মেইলে কতটুকু, পড়াশোনার জিনিস সার্চ করতে কতটুকু। কিপ অ্যান্ড ওয়াচ এবং অ্যানালাইসিস, ওকে ডিসকাস করুন যে এটা তুমি গেম খেলছো এত ঘন্টা, যদি না খেলতে তোমার কি লস হতো। আস্তে 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 গ্র্যাজুয়ালি এটাকে কমানোর চেষ্টা করুন। একদিনে সম্ভব না, রিভোল্ট করবে, প্রচণ্ড বাজেভাবে রিভোল্ট করবে। তাহলে ছেলেমেয়ের সাথে বাবা মার উচিত ইনভলভমেন্ট বাড়ানো, খেলাধুলা করা, হই হুল্লোড় করা, ছবি আঁকা, গল্প শোনানো। তবে স্ক্রিন টাইমটা কমানো ডেফিনেটলি উচিত। কিন্তু আজকের দিনে মোবাইল মানে এডুকেশনটা এমন দিকে চলে গেছে, একটা তো ইয়ে চাই কিছু তো, আর অন্য একটা কিছু যদি বেশি বেশি আনন্দদায়ক করে দেওয়া যায়, যেমন ছবি আঁকতেও খুব ভালোবাসে, তাহলে ও যখন ছবি আঁকছে, মা বাবার উচিত ওর ছবি আঁকার প্রতি বেশি ইনভলভমেন্ট দেখানো, তাহলে হয়তো মোবাইল ফোনটা কম ধরবে। ঠিক। তারপর ধরুন মাঝে মধ্যেই বাবা মা ছেলে মেয়ের সাথে খেলছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ছে, তাহলে মোবাইল ফোন দেখার সময়টা কমে গেল। যখন পড়তে বসছে তখন বাবা বা মা যে কোনো একজন ওর সাথে পড়ছে, তাহলে কি হবে, পড়াতে ইনভলভমেন্ট বেশি থাকবে রাদার দেন মোবাইল ফোন। আদারওয়াইজ ডিস্ট্রাকশন তো, টিং একটা নোটিফিকেশন হলো, কি এসছে দেখি, কি এসছে দেখি। বা ধরুন ইউটিউবে একটা ভিডিও মানে আপলোড করেছে, দেখি তো কটা লাইক এসছে, কটা কমেন্ট এসছে। এটাও কিন্তু একটা কম্পালশন, কটা লাইক এলো, কটা কমেন্ট এলো। তো এই জিনিসগুলো যদি আমরা রেস্ট্রিক্ট করতে পারি, আর ওই স্ক্রিন টাইম মানে প্যারেন্টাল গাইডেন্স অ্যাপ একটা আছে, তো ওই জিনিসগুলো করতে পারলে আমার মনে হয়। আরেকটা আমার মনে যেটা মানে এটা কোনো নিয়ম না, আমি যেটা বলছিলাম যে আগেকার দিনে যে মুনি ঋষিরা, যেটা আমাদের হিন্দু ধর্মেও আছে, যেটা যে উপবাস করা মানে ফাস্টিং আমরা যেটা বলি, তো সেটা সায়েন্টিফিক রিজনও নিশ্চয়ই আছে, যে আমাদের স্টমাকে 15 মানে মিনিমাম 14 আওয়ার্স গ্যাপ একটা যদি পায়, তাহলে সেটা পুরাটা নিজেকে মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং, হ্যাঁ ইন্টারমিটেন্ট ফাস্টিংও কিন্তু ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু হেল্প করে। তো এই ক্ষেত্রে আমি বলছিলাম যে ফাস্টিংটা এখন খাবারের দিকে না হয়ে, মানে উপবাসটা আমরা যদি ডিজিটাল ফাস্টিং করে, যে আজকে সপ্তাহে যেমন এই ফাস্টিং, এই যে আমাদের মকর সংক্রান্তি হয়, আমি যেটা মনে করি ধূপ কেন দেওয়া হয়, ধূপ মানে গ্রামে গঞ্জে সবাই ধূপ দিচ্ছেন, শহরে হয়তো বা দেয় না, শহরের মানুষরা তার সায়েন্সটা জেনে ফেলেছে, ধূপের মধ্যে সালফার থাকে, সালফার জীবাণুনাশক, এই জন্য দেওয়া হয়। আর গ্রামের মানুষরা সেটা জানে না, আর সেটা ওই স্পিরিচুয়ালিটি তাদের মধ্যে বা যেটা আমরা ধর্ম বলি সেটা দিয়ে দিচ্ছে। তো মকর সংক্রান্তির মধ্যে কি হয়, মকর সংক্রান্তির মধ্যে এনি হাউ তার ঘর পোছা করতেই হবে। এবার মকর সংক্রান্তি যদি না থাকতো তাহলে হয়তো বা দেখা আজকে করবো না, এবার ঘরে অনেক আবর্জনা জমে যেত। সো আগেকার দিনে যারা এইগুলি বানিয়েছে তাদের পিছনে আমার মনে হয় অনেক অনেক সায়েন্স ছিল। স্যারের এটা মাঝে মাঝে অনেক সায়েন্স ছিল। তো আমি বলছিলাম কি, উপবাস যে করে ওইটার মধ্যেও কিন্তু দিয়েছে যে একাদশী, এইটা ওইটার মধ্যে সোমবার, তার মানে সপ্তাহে একটা যাতে উপবাস পাওয়া যায়, সেটার জন্যও কিন্তু আমাদের মানে স্পিরিচুয়ালের মধ্যে, ধর্মের মধ্যে সায়েন্সটাকে ঢুকিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম এখন যদি এরকম কিছু করা যেত, ডিজিটাল ফাস্টিং, যে আজকে হোয়াটসঅ্যাপ
ফাস্টিং, হুম। মানে উপবাস, আজকে ফেসবুক ফাস্টিং, Fasting। আজকে ইউটিউব ফাস্টিং, সপ্তাহে যদি 3টা থাকে, ধীরে 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 আমার মনে হয় এটা একটা হেবিটে হ্যাঁ, কনভার্ট হতে ঠিক, পারে। ঠিক, ঠিক, তবে এটা এটা আমার মনে হয় আমি তো শুরু করবই, আসলে এটা মনের মধ্যে ছিল না আগে, খাবার ব্যাপারটা কিছুটা থাকে, যদিও আমি ফাস্টিং করতে পারি না, তো নিশ্চয়ই আমরা ডিজিটাল ফাস্টিং করতে পারি। আমি আরেকটা কথা বলি যে আজকের ডেটে মানে কে সুখী, অনেক জায়গায় বলেছি কথাটা, যে লোকটা তার প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ আর ডিজিটাল লাইফের সাথে কোঅর্ডিনেশন মেনটেন করতে পারে, সেই সব থেকে সুখী মানুষ। ঠিক ঠিক স্যার, একদম ঠিক। অভিজিৎ ঘোষ লিখেছেন, অনিমেষ খুব ভালো লাগলো এই প্রোগ্রামটা দেখতে, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। এদিকে বিথিকা দেব চৌধুরী, এই ধরনের পদক্ষেপের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ডক্টর রুদ্র চক্রবর্তী লিখেছেন, খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ যমুনা অনিমেষ, আধুনিক যুব সমাজে আজকাল বিভিন্ন মানসিক অবসাদ জড়িয়ে ধরছে। ডক্টর শান্তনুকে নিয়ে এই প্রোগ্রামটা আশা করি একটা পজিটিভ বার্তা বহন করবে সোসাইটিতে। বেস্ট উইশেস। Thank you, থ্যাংক ইউ রুদ্রদা। রুদ্রদা। চ্যারিটি বিগিনস এট হোম, ডক্টর রুদ্র চক্রবর্তী, থ্যাংক ইউ। বিথিকা দেব, রুদ্রদা, কথাগুলো আচ্ছা, খুব সুন্দর এবং অসংখ্য বাস্তব। ধন্যবাদ দাদা। হ্যাঁ, তুমিও দেখছো, শুনে মানে ভালো লাগলো একদম। ইপসিতা ঘোষ লিখেছেন, ডিজিটাল ফাস্টিং ইজ আ ভেরি গুড আইডিয়া অনিমেষ স্যার। এক্স্যাক্টলি, ডক্টর রুদ্র চক্রবর্তীও এগ্রি করলেন, আই এগ্রি উইথ ইপসিতা। খুব ভালো লাগছে, অনেক অনেক অনেকজনই আমাদের সঙ্গে So, আজকে এইভাবে লাইভে প্রথম দিন স্যার সত্যি এটা অভিভূত। আপকা জলবা হ্যাঁ স্যার, আপকা না, জলবা। না, না, না। জব ভি मैंने আপনারা ইনিশিয়েট করেছেন, না, মানে না। হোল হার্টেড। কারণ এত মানে গুণী গুণী মানুষরাও দেখছেন, সেটা কমেন্টসও করছেন, ভালো লাগছে। এখন পর্যন্ত কন্টিনিউয়াস কিন্তু স্যার একটা স্টিল ভিউ কিন্তু আছে, কমছে না কিন্তু স্যার। তো সেটা আমাদের জন্য শুরুবাতি দিনে আমি কিন্তু আশা করিনি এতটুকু, সত্যি স্যার। বাই হার্ট বলছি, ভাবছিলাম যে হয়তো বা কয়েকজন হবে, সো এত সাড়া পাবো, সকলের সাপোর্ট পাবো সেটা আশা রাখিনি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে। আমাদের আইআইএনএস এর যে চেষ্টাটা সেটা হচ্ছে যে একটা পজিটিভ ভাইবস সবার কাছে, গুণী ব্যক্তিত্বদের কাছ থেকে, সফল মানুষের কাছ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, বা আমরাও জানা। তো যেরকম একটা কথা আমার মধ্যে এখন উঠলো, ডিজিটাল ফাস্টিং এমনিতেই আসলো, তো এখন দেখলাম যে অনেকে সেটাকে অ্যাকসেপ্ট করলো। তো ডিজিটাল ফাস্টিং এরকম কিছু কিছু কথা যদি আমরা মার্কেটে ইয়াং জেনারেশনদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। আশা রাখছি আপনারা সঙ্গে থাকবেন। স্যার, আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব লাস্ট আপনার কথা দিয়ে স্যার। আমরা সবসময় উচিত ব্যালেন্স ডায়েট, যেমন জীবনটা যেন ব্যালেন্সড হয়, সবাইকে কিভাবে আনন্দ রাখা যায় এবং নিজেকে আনন্দ দেওয়া যায়। ওই যে একটা কথা শুনেছিলাম না, যে জিন্দেগি ইজি নেই হতে, ইজি বানানা পড়তা। তো এই বানানোর জন্য যা যা করতে হয় সব করবেন, তাহলেই আমরা সত্যি সত্যি একটা মানে হেলদি ইন্ডিয়া, হেলদি ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবো, হেলদি প্ল্যানেট ক্রিয়েট করতে পারবো। জয়ন্ত দাস লাস্টলি একটি কমেন্টে লিখছেন যে প্রোগ্রামটা কোন কোন দিন বা কোন কোন ডেটে থাকবে। অ্যাকচুয়ালি আমরা প্রতি বৃহস্পতিবার এই করব, এইভাবেই আমরা উদ্যোগ নিয়েছি। তারপর মানে প্রোগ্রামের ডিমান্ড বুঝে, আমাদের সুবিধা বুঝে, বা যাদেরকে আমরা আনতে চেষ্টা করব, মানে ওনাদের অ্যাভেলেবিলিটি চিন্তা করে সব কিছু ভেবে আমরা ডে হয়তো বা বাড়াতেও পারি। এখন আপাতত বৃহস্পতিবার দিনই হবে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আপনারা সবাই সঙ্গে ছিলেন, আর ডক্টর শান্তনু ঘোষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের অনুষ্ঠানে আপনি আসলেন, আর সবার যে এত সুন্দর সাপোর্ট আমরা পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আজকের এই অনুষ্ঠান এখানে আমরা শেষ করতে যেটা চলছি। বলবো, আপনার এই আপনাকে আমি যেদিন থেকে চিনি জানি, আপনার মানে মেডিকেশন বা ওইটা তো আমি এতটা জানি না, সবাই বলে জানি আপনি একদম মানে এই মনোবিজ্ঞানী, মানে সরি কি বলে মনস্তত্ত্ব বা না, হ্যাঁ সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আপনি একদম ত্রিপুরার পিকে আছে এখন। না 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 পিকে, মানে যাই হোক, আমি শুনলাম, সত্যি কথা বলছি, মানে যাদেরকে আমি পাঠিয়েছি সবাই বললো, আরে উনি তো খুব ভালো ডাক্তার, উনি তো খুব ভালো ডাক্তার, এরকম বলছেন। নিজের কথা ভালো So, শুনতে ভালোই লাগে। এবার কিন্তু আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে, আমি যেদিন থেকে আপনাকে চিনি আপনার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে
স্মাইল স্যার, মানে এত একটা কিউট আমি স্মাইল। সবসময় বলি যে হাসিটা অন্তর থেকে হওয়া উচিত, একদম। হাসি হওয়া উচিত, তাহলে ঠিক। মনটা সত্যি খুব ভালো থাকবে। ঠিক, আপনার কাছে যদি কোনো পেশেন্ট যায় তাহলে আমার মনে হয় আপনার যে একটা প্রথমে একটা হাসিটা দেবেন স্যার, এটা দিয়ে 20-30% তো এখানেই সুস্থ হয়ে যায় আমার মনে হয়। সো অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার এত ব্যস্ততম শিডিউলের মধ্যে থেকেও আপনি আমাদের সময় দিয়েছেন, আন্তরিকতা দেখিয়েছেন, আর দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ প্রথম দিন এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আশা রাখছি আগামী দিনেও আমাদের এইভাবে সাপোর্ট করবেন। আমাদের এই প্রচেষ্টাকে আপনাদের হাত ধরি আমরা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। আগামী দিন আবারও বৃহস্পতিবার রাত 9টায় আরেকজন সফল ব্যক্তিত্বকে আমাদের এই মঞ্চে ওনার জীবন কাহিনী বা উনি কিভাবে সফল হয়েছেন, কি বাধা পেয়েছেন তা জানার চেষ্টা করব, সকলের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো স্যার নমস্কার। সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।